উন্নত চিকিৎসা নিতে ঢাকা থেকে লন্ডনের পথে বেগম খালেদা জিয়া। বিদায় জানাতে গুলশান থেকে বিমানবন্দর পর্যন্ত নেতাকর্মীদের ভিড়। কোনোদিন জনগণকে ফেলে রেখে বিদেশে পলায়ন করেননি এবং কোনোদিন স্বৈরাচারের সাথেও আপোষ করেনি। যে বেগম খালেদা সুস্থ হয়ে ফিরে এসে দেশের কল্যাণে উনি কাজ করবেন। জুলাই আগস্ট গণহত্যা এবং গুমে জড়িত শেখ হাসিনা সহ 97 জনের পাসপোর্ট বাতিল। 15 জানুয়ারির মধ্যে প্রতিবেদন দেবে 5টি কমিশন। গাজীপুর বিআরটিএ কার্যালয়ে কর্মকর্তাদের যোগ সাজেশে দালালের দৈরত্ব, পদে পদে হয়রানির শিকার সেবা গ্রহীতারা, উদাসীন কর্তৃপক্ষ। সেতুর অভাবে নওগাঁর জামগ্রাম ও তিলাবুতুরি গ্রামের বাসিন্দাদের ভোগান্তি, পারাপারের ভরসা বাঁশের সাঁকো, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি। এবং যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে 1200 একর এলাকা জুড়ে ভয়াবহ দাবানল, 30,000 বাসিন্দাকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ, জরুরি অবস্থা জারি। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবার বিস্তারিত। উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার রাত 12টার কিছু আগে কাতারের পথে রওনা করে রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে। সেখান থেকে লন্ডনে যাবেন বেগম খালেদা জিয়া। চেয়ারপারসনকে বিদায় জানাতে গুলশান থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কে নামে নেতাকর্মীদের ঢল। রাত 8টার কিছু পরে গুলশান থেকে রওনা করলেও ভিড় সামলে বিমানবন্দরে পৌঁছান 10টা 50 দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরবেন খালেদা জিয়া, এমনটাই কামনা নেতাকর্মীদের। সহকর্মী ফজলে আদিত্য ও আলিমুজ্জামান সাফওয়ানকে সঙ্গে নিয়ে সাইফুল রিপনের প্রতিবেদন। অর্ধযুগেরও বেশি সময় পর দেশের বাইরে গেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশ্যে মঙ্গলবার রাতে ঢাকা ত্যাগ করেন তিনি। দলের চেয়ারপারসনকে বিদায় জানাতে সকাল থেকেই গুলশানের বাসভবন ফিরোজার সামনে জড়ো হতে শুরু করেন নেতাকর্মীরা। বেলা বাড়ার সাথে সাথে নেতাকর্মীদের ভিড় আরও বাড়তে থাকে। আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি যে বেগম খালেদা সুস্থ হয়ে ফিরে এসে দেশের কল্যাণে উনি কাজ করবেন। ভোটাধিকার গণতন্ত্রের জন্য যে লড়াই সংগ্রাম যুদ্ধ করেছে ছাত্র জনতা মিলে, সেই ছাত্র জনতার স্বপ্নকে তিনি বাস্তবায়ন করবেন, জনগণের পাশে থাকবেন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভোটাধিকার মানুষ ফিরে পাবে। রাত 8টার পর বাসভবন থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা করেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী। তাকে বিদায় জানাতে গুলশান থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কের পাশে ঢল নামে নেতাকর্মীদের। দ্রুত সুস্থ হয়ে ফিরে এসে দেশের নেতৃত্ব দেবেন খালেদা জিয়া, এমন প্রত্যাশার কথা জানান নেতাকর্মীরা। আমরা আশা করছি যে সুচিকিৎসা করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবার দেশের মানুষের কাছে ফিরে আসবেন। যাওয়ার সময়ে তিনি আবারও বলেছেন যে আপনি সকলকে বলবেন গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীকে যে তারা যেন আমার জন্য দোয়া করেন। আর আমিও আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাইছি, আল্লাহ যেন এই দেশকে, দেশবাসীকে যেন ভালো রাখেন, তাদের কল্যাণ করেন। নেতাকর্মীদের চাপে পথে পথে আটকা পড়ে গাড়িবহর। ভিড় ঠেলে নির্ধারিত সময়ের বেশ কিছু সময় পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহর। সব প্রক্রিয়া শেষে ঢাকা ছাড়ে কাতারের আমিরের পাঠানো খালেদা জিয়াকে বহনকারী রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স। ঢাকা থেকে কাতার হয়ে বুধবার সকালে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছাবেন খালেদা জিয়া। সেখানে তাকে স্বাগত জানাবেন বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের নেতাকর্মীরা। বিমানবন্দর থেকে তাকে সরাসরি নেওয়া হবে লন্ডন ক্লিনিকে। বেগম খালেদা জিয়ার এই সফরে সঙ্গী হয়েছেন পুত্রবধূ সৈয়দা শর্মিলা রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন সহ 17 জন। এর আগে খালেদা জিয়াকে বিদায়ী শুভেচ্ছা জানাতে তার গুলশানের বাসভবনে যান পরিবারের সদস্য সহ বিএনপির সিনিয়র নেতারা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যায় জড়িত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 45 জন এবং গুমের সঙ্গে জড়িত 22 জনের পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং এর ব্রিফিং এ আরো জানানো হয় 15 জানুয়ারির মধ্যে প্রতিবেদন জমা দেবে 5টি সংস্কার কমিশন। এছাড়া পাসপোর্ট নিয়ে প্রবাসীদের জন্য সুসংবাদও জানানো হয়। আরো জানাচ্ছেন জান্নাতুল মোহনা। পাসপোর্ট নিয়ে প্রবাসীদের জটিলতা নিরসনে উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। বুধবার থেকে প্রবাসীদের ই পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে SMS সার্ভিস চালু হবে।
মঙ্গলবার সন্ধ্যায় সাপ্তাহিক সংবাদ সম্মেলনে কথা জানান প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। আগামীকাল থেকে এই পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে এই SMS সার্ভিসটা বিদেশেও চালু হবে প্রবাসী বাংলাদেশিদের জন্য। ডেলিভারির জন্য যখন পৌঁছানো হবে তখনই ওনারা যে নাম্বারটা পাসপোর্টের আবেদনের সাথে দেবেন সেখানে একটা SMS পৌঁছে যাবে, ওনাদের পাসপোর্টটা ডেলিভারির জন্য প্রস্তুত। এর ফলে ওনাদের এই সংক্রান্ত কিছু হয়রানি কমে আসবে বলে আমরা আশা করি। এ সময় শেখ হাসিনা সহ জুলাই কিলিংয়ে জড়িত ৭৫ জন এবং গুমে জড়িত ২২ জনের পাসপোর্ট বাতিল করার কথা জানান ডেপুটি প্রেস সচিব। যারা গুম এবং হত্যা এগুলোর সাথে জড়িত এরকম ২২ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে এবং জুলাই কিলিংয়ের পরে জুলাই কিলিংয়ের সাথে জড়িত, জুলাই কিলিংয়ের সাথে অভিযুক্ত, জুলাই কিলিংয়ের জন্য এরকম ৭৫ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। এর মধ্যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রয়েছেন। আর প্রেস সচিব শফিকুল আলম জানান ৬টি সংস্কার কমিশনের মধ্যে ৫টি কমিশন ১৫ জানুয়ারি প্রতিবেদন জমা দিবে। ৬টা কমিশনের মধ্যে ৫টা কমিশন ১৫ তারিখের তাদের রিপোর্টগুলো জমা দিবে। এবার বাংলাদেশে ছাপানোর কারণে পাঠ্য বই বিতরণে সময় লাগছে জানিয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন তারা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ১০০ জনকে পুলিশের বিভিন্ন বিভাগে নিয়োগ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার দুপুরে সিআইডি ও এএসবি কার্যালয় পরিদর্শন শেষে একথা জানান তিনি। উপদেষ্টা বলেন, বিগত সরকারের আমলে সবচেয়ে বেশি অর্থ পাচার হয়েছে। কোন দেশে কত হয়েছে অর্থ পাচার তা বের করার কাজ চলছে। হাসান মাহমুদের রিপোর্ট। বৈষম্য বিরোধী আন্দোলনে আহত ও পঙ্গুত্ব বরণ করেছেন এমন শিক্ষার্থী ও সাধারণ জনতার কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে পুলিশের বিশেষ শাখা সিআইডি ও এসবিতে ১০০ জনের কর্মসংস্থান হচ্ছে। মঙ্গলবার দুই সংস্থার দপ্তর পরিদর্শন শেষে একথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। সবাইকে তো সব জায়গায় দেওয়া যাবে না, যে জায়গায় যাকে দেওয়া যায় ওই জন্য আমরা তাদের একটা কর্মসংস্থানের ব্যাপারেও আমরা আলোচনা হয়েছে এবং আমরা খুব তাড়াতাড়ি হয়তো তাদের থেকে কিছু আমরা নিব, যারা আল্লাহ দিলে তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে। আমরা আপাতত আমরা ১০০ দিয়ে শুরু করতেছি, পরে হয়তো এই সংখ্যাটা আস্তে আস্তে বাড়াবো। এ সময় উপদেষ্টা বলেন, বিগত সরকারের আমলে সবচেয়ে বেশি হয়েছে অর্থ পাচার। এসব পাচার হওয়া অর্থ কোন দেশে কত পরিমাণে গেছে তা খুঁজতে সিআইডিকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। মানি লন্ডারিং তা আমাকে সবচেয়ে বেশি হয়েছে, এটা নিয়ে আমি বলছি তারা যত তাড়াতাড়ি রিপোর্টটা দিতে পারে। এখন হলে যদি তারা ইনভেস্টিগেশনে করে সময় ক্ষেপণ করে কোনো লাভ নাই। আমি একটা রিপোর্ট চাই যে কারা কারা এটার সাথে জড়িত। এখন আমি ওই যদি ইনভেস্টিগেশন করতে আমার ১.৫-২ বছর ৩ বছর চলে যায়, ওইটার তো কোনো কার্যকরিতাই থাকে না সেই সময়। এই জন্য ওনাকে ইনস্ট্রাকশন দেওয়া যত তাড়াতাড়ি সম্ভব। দিনক্ষণ অবশ্য ঠিক করে দেওয়া হয় না, আজই সাবও ছিল, আমরা ওনাদের বলে দিচ্ছি। এ সময় উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা প্রতিষ্ঠায় সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। নানা প্রতিবন্ধকতায় কিছুটা দেরি হলেও আন্তরিক সরকার। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন যেটা আছে এর চেয়ে আরও উন্নতি হতে হবে, এটা আমাদের আশা এবং আপনাদেরও আশা, এবং আমরা এইটা যেন আরও উন্নতি হয় এই জন্য কিন্তু আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি। ৫ আগস্টের পর ৩ দিন সরকার না থাকায় বেশিরভাগ অপরাধী পালিয়েছে। তবে সরকার গঠনের পর কাউকে পালাতে দেয়া হয়নি বলেও দাবি করেন উপদেষ্টা। ওই সময় অনেক পালায় গেছে, বাট এরপরে গেছে কিনা আপনারা দেখেন। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। সরকারি কর্মকর্তা কর্মচারীদের দ্বৈত নাগরিকত্বের তথ্য চেয়ে সব মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। আলাদা অভিযোগে মাগুরার সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর ও তার স্ত্রী এবং গাইবান্ধার সাবেক এমপি আবুল কালাম আজাদ ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। এ বিষয়ে আরো জানুন ফজলে আদিত্যের রিপোর্টে। সরকারি সব মন্ত্রণালয় অধিদপ্তরে যে সকল দ্বৈত নাগরিকত্বের কর্মকর্তা কর্মচারীরা কাজ করছেন তাদের অনেকেই মানি লন্ডারিং অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগ উঠেছে বিগত সময়ে। মানি লন্ডারিং অপরাধ নির্মূল ও অপরাধীদের শনাক্তে দুর্নীতি দমন কমিশন থেকে বিভিন্ন মন্ত্রণালয়ে চিঠি দিয়ে এসব কর্মকর্তাদের তথ্য চেয়েছে দুদক। মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে ব্রিফিংয়ে এসব তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। কারা কারা এই ধরনের দ্বৈত নাগরিকত্ব রয়েছেন, তারা কোনো ধরনের মানি লন্ডারিং অপরাধ বা অন্যান্য দুর্নীতির সাথে সম্পৃক্ত আছেন কিনা সেই বিষয়ে
আমরা যাচাইয়ের জন্য এই তথ্যাদি আমরা সংগ্রহ করছি। এদিকে মাগুরা 1 আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শেখর ও তার স্ত্রীর বিরুদ্ধে 7টি ব্যাংক অ্যাকাউন্টে 11 কোটি টাকার তথ্য গোপনের মামলা দিয়েছে সংস্থাটি। প্রায় 11 কোটি টাকার মতো সন্দেহজনক লেনদেন ও অস্বাভাবিক লেনদেনের প্রাপ্ত অর্থ সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তরের দায়ে একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সেই সঙ্গে একই অভিযোগে গাইবান্ধা 4 আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। ব্যক্তিগত এবং ব্যবসায়িক 7টি অ্যাকাউন্টের মাধ্যমে 40 কোটি টাকারও বেশি অস্বাভাবিক লেনদেনের অভিযোগে আজই মামলা রুজু হবে। ফরিদপুরের সাবেক পুলিশ সুপার শাহজাহানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে 1.5 কোটি টাকার বেশি সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়েছে বলেও জানানো হয়। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। দালালি যেন সবকিছু। গাজীপুরের বিআরটিএ কার্যালয়ে দালাল ছাড়া যে কোনো সেবা নিতে গেলে প্রতি স্তরেই হতে হয় হয়রানির শিকার। বাধ্য হয়ে সেবা গ্রহীতারা হাঁটছেন অবৈধ পথে। কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীর যোগসাজশে দালালদের এমন দৈরত্য চলছে বছরের পর বছর। এ নিয়ে ব্যবস্থা নিতে দেখা যায়নি প্রশাসন কিংবা আইন শৃঙ্খলা বাহিনীকেও। সহকর্মী নজরুল ইসলামের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত অঙ্কন চৌধুরীর রিপোর্টে। গাজীপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের পেছনের এলাকায় অবস্থিত বিআরটিএ কার্যালয়। ভোগান্তির আরেক নাম হিসেবে গাজীপুরবাসীর কাছে পরিচিত এটি। ড্রাইভিং লাইসেন্স, গাড়ি নিবন্ধন, ফিঙ্গারপ্রিন্ট সহ অন্যান্য সেবা নিতে এখানে আসে মানুষ। তবে এর জন্য দিতে হয় পরীক্ষা। তবে সবকিছুই যেন লোক দেখানো মাত্র, কারণ দালাল ছাড়া সেবা নিতে গেলেই পড়তে হয় বিড়ম্বনায়। আবেদন থেকে শুরু করে সকল পর্যায়ে হয়রানির শিকার হতে হয় আবেদনকারীদের। অভিযোগ রয়েছে কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীদের যোগসাজশে দালাল চক্রের দৌরাত্ম্য চলছে বছরের পর বছর। তাই বাধ্য হয়ে সাধারণ মানুষকে অবৈধ পথে হাঁটতে হচ্ছে। দালালদের টাকা দিলে সহজেই মিলে ড্রাইভিং লাইসেন্স, প্রয়োজন হয় না কোনো ধরনের পরীক্ষার। এখানে মুক্তার করে একটা নাম আছিল, ওই লাইসেন্স যারা জমা নেয় ওই স্যারে বসা, তার কাছে আমি টাকা দিছি 8,000 টাকা দিছি। ও কিছুই করে নাই, আমার একটা ভুয়া স্লিপ দিছে। প্রথম টাকা জমা দিছি, ওগুলি 8,000 টাকা দালাল নিছে, শেষ। 4 বছর হয়ে গেছে, এখনো লাইসেন্স পাই নাই। দালালের মাধ্যমে আরো টাকা দেওয়া লাগবে। আমি টাকা দিছি 12,000। এখন তো তাদের সার্ভারের সমস্যা বইলা আমাদের চালাই দিতেছে। গাজীপুরের বিআরটি কার্যালয়টিতে প্রতি মাসে 9 শতাধিক ড্রাইভিং লাইসেন্সের আবেদন করে স্থানীয় বাসিন্দারা। তবে এর 85% হয় দালালদের মাধ্যমে, নয়তো গুনতে হয় দীর্ঘ সময় ও অতিরিক্ত টাকা। প্রায় 2 বছর হয়ে গেছে, কিন্তু আমাদের কোনো কার্ড দিচ্ছে না। আসলে শুধু ডেট দিয়ে দিচ্ছে। 22 তারিখ পর্যন্ত এটা ডেট গেছে, আমি আসতে পারিনি। আজকে আইসি, ওইটাছে এটা আমরা চলবো না, আবার নতুন করে অনলাইনে আবেদন করতে হবে। মূলত দালালদের সঙ্গে কর্মকর্তা কর্মচারীদের যোগসাজশ চলে মুঠোফোনে। সেখানেই হয় অর্থের লেনদেন। জানা যায় নামে বেনামে প্রতিষ্ঠানগুলো দালাল চক্রের সঙ্গে যুক্ত। তবে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান এই কর্মকর্তা। আমরা দালাল ধরতে পারি, আমরা জেলা প্রশাসনের নেতৃত্বে ধরে, আমরা ডিসি স্যারের নেতৃত্বে এবং এডিএম স্যারের নেতৃত্বে আমরা তৎপর আছি। যে কোনো সময় আমরা জেলা প্রশাসনের নেতৃত্বে আমরা ব্যবস্থা গ্রহণ করব মোবাইল কোর্টের মাধ্যমে। অনিয়ম ও সেবা গ্রহীতাদের হয়রানি বন্ধে দালাল চক্রের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেবে প্রশাসন, এমনটাই দাবি গাজীপুরবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। গ্রামবাসীদের তৈরি করা বাঁশের 4টি সাঁকোই খালের দুপারের মানুষদের পারাপারের একমাত্র ভরসা। ব্রিজের অভাবে যুগ যুগ ধরে দুর্ভোগ পোহাচ্ছে দুপারের সাধারণ মানুষ, শিক্ষার্থী, কৃষক সহ হাজারো মানুষ। হাজার হাজার হেক্টর জমিতে উৎপাদিত ফসল বাজারজাতকরণ নিয়ে একদিকে কৃষকের যেমন বিড়ম্বনায় পড়ছেন, অন্যদিকে শিক্ষার্থী এবং সাধারণ পথচারীদেরও পড়তে হচ্ছে চরম বিপাকে। সহকর্মী কামাল হোসেনের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত অঙ্কন চৌধুরীর রিপোর্টে। নওগাঁর আত্রাই উপজেলার ভোলাপাড়া ইউনিয়নের জামগ্রাম ও তিলাবাদুরি গ্রামের পশ্চিম দিক দিয়ে বয়ে যাওয়া রতনডারা খালটি সম্প্রতি পুনর্খনন হওয়ায় গভীরতা বেড়েছে। খালের পূর্ব পাশে শত শত পরিবার বাস করে এবং পশ্চিম দিকে বিস্তীর্ণ ফসলের মাঠ রয়েছে, যেখানে কৃষকরা বিভিন্ন ফসল চাষ করেন। খালের উপর সেতু না থাকায় তাদের বেশি খরচ করে ফসল ঘরে তুলতে হয়। এছাড়া খালের পশ্চিমে গ্রামের কবরস্থান রয়েছে, মরদেহ দাফনে পড়তে হয় ভোগান্তিতে। বর্তমানে কয়েকটি স্থানে বাঁশের নড়বড় সাঁকো দিয়ে 10 থেকে 12টি গ্রামের হাজার হাজার মানুষ পারাপার হন। শিক্ষার্থীরা ও অসুস্থ রোগীরা এইসব ঝুঁকিপূর্ণ সাঁকো পাড়ি দিতে বাধ্য হন।
জরুরি স্বাস্থ্যসেবা, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত ও কৃষি পণ্য পরিবহনে এখানে একটি ব্রিজ নির্মাণ অতীব জরুরি। পার হওয়া পাই না বাবা, পার হওয়া পাই না, তা পাই না, ধান পান আবাদ বইনা দেওয়ার সেই কষ্ট বাবা, সালপালে সেই কষ্ট। 4টা 5টা স্কিমে ধান উঠবে বাড়ি, 43 বিঘা মাটির ধান উঠবে 2 শরিকত, ধান পানলে আসা খুব বিপদ বাবা। আমাদের এখানে যা একটু সমস্যা হয়, যেখানে একটা ব্রিজ নেই আর নেই কিছু নেই, আমরা স্কুলে যেতে পারি না, একটু সমস্যাই হয়। আমাদের বাচ্চা কাচ্চা স্কুলে যেতে খুব কষ্ট হয়, রাতে আন্ধারে যেতে পারি না আমরা। বন্যার সময় 8টা ডুবা হয়ে যায়, বাচ্চাদের নিয়ে যেতে খুব ভয় অসুবিধা হয়। স্থানগুলো পরিদর্শন করে ব্রিজ নির্মাণের পদক্ষেপ নেওয়া হবে বলে জানান নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহমেদ। খালটা পার হয়ে যখন আমি ডান দিকে যাব তখন সেখানে কিছু বাঁশের ব্রিজ আছে। খালটা পার হয়ে আমাদের কোনো মাটির রাস্তা বা কোনো এমব্যাঙ্কমেন্ট নাই বা পাকা রাস্তা তো নাই। তো পাকা রাস্তা যখন হয়ে যাবে বা কাঁচা রাস্তা হয়ে যাবে তখন সেই গ্রামটার সাথে কানেকশন দেওয়ার জন্য আমরা ব্রিজ করার চেষ্টা করব। খালের উপর একটি ব্রিজ নির্মাণ করে এই অঞ্চলের মানুষদের অর্থনৈতিক, আর্থিক ও সামাজিক পরিবর্তনের চাকাকে সচল করতে সরকারের আন্তরিক উদ্যোগ দেখতে চান স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি। পারিবারিক বন্ধনকে আরো সুদৃঢ় করার লক্ষ্যে মাদারীপুরে শ্বশুর শাশুড়িদের নিয়ে ভালো থাকা সেরা 12 পুত্রবধূকে সম্মাননা দেওয়া হয়েছে। ব্যতিক্রমধর্মী এই সম্মাননা আয়োজন করেন পাশে আছে মাদারীপুর নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। শিবশঙ্কর অবিদাসের রিপোর্ট জানাচ্ছেন নুসরাত শোভা। কোন পুত্রবধূ সব থেকে সেরা সেই খোঁজে বেরিয়ে পড়ে পাশে আছে মাদারীপুর সংগঠন। জেলার বিভিন্ন পরিবার, পাড়া প্রতিবেশী ও আত্মীয় স্বজনদের সাথে কথা বলে প্রাথমিকভাবে বাছাই করা হয় 23 জন পুত্রবধূকে। যাচাই বাছাই কমিটির মাধ্যমে সেরা পুত্রবধূ নির্বাচিত হয় 12 জন, দেয়া হয় সম্মাননা। এই আয়োজন পারিবারিক বন্ধনকে আরো সুদৃঢ় করবে বলে আশাবাদী অতিথিরা। পারিবারিক বন্ধনটা সুদৃঢ় করার জন্য তারা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে এবং সেই রকম গৃহবধূদের আজকে মাদারীপুরে সম্মাননা দিচ্ছে। পুত্রবধূদের যে কষ্টটা হয় সেই কষ্টের একটা সম্মাননা দেওয়া দরকার, সেটা আমাদের সংগঠন থেকে হোক, পারিবারিক সংগঠন থেকে হোক, যে কোনো ভাবে এটা স্বীকৃতি দরকার আছে। এই সম্মাননা স্মারক পেয়ে আনন্দিত পুত্রবধূরা। বাবা মা যখন বৃদ্ধ হয়, মানে শুধু বাবা মা না, শ্বশুর শাশুড়িও যখন বৃদ্ধ হয় তখন তাদের সেবা করা আমি মনে করি যে প্রত্যেকটা ছেলের উপর কর্তব্য। আমার শ্বশুরের বয়স 80+, শাশুড়ির বয়স 76 বছরের উপরে। আমি এদের সাথে 15 বছর যাবত আছি। আমার হাজবেন্ড বিদেশে থাকে, আমি প্রবাসী বউ। বাবা মা শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করা এবং এটা সবার ক্ষেত্রে এটা করা উচিত, কারণ আমরা একদিন দূরে হবো, আমাদেরও ছেলে মেয়ে আছে, আমাদেরও এরকম করতে হবে। সন্তানের বিয়ের পর মা বাবাকে যে দুর্দশায় পড়তে হয় তা নিয়ে ব্যথিত হয়েই এ উদ্যোগ বলে জানান আয়োজক। বাবা মাদের ভালো থাকার জন্যই মূলত আমার এই সেরা পুত্রবধূদের সম্মাননার আয়োজন করা। এই সম্মাননার মাধ্যমেও যদি আমাদের বাবা মারা ভালো থাকতে পারে তাইলেই আমরা সার্থক। এই আয়োজন আবহমান বাংলার ঐতিহ্য, একান্নবর্তী পরিবারের ধারাবাহিকতা ধরে রাখতে সহায়ক হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। পরিযায়ী পাখির কলরবে মুখরিত চলনবিল অধ্যুষিত নাটোরের গুরুদাসপুর এলাকা। তবে এসব পাখি শিকারে মেতে উঠেছে অর্থলোভী শিকারীরা। পাখি রক্ষায় জনসচেতনতা বাড়াতে কাজ করছে পরিবেশ কর্মীরা। সহকর্মী তারিকুল হাসানের তথ্য, ছবিতে সালমা জাহানের রিপোর্ট। সবুজে শ্যামলে ঘেরা নাটোরের গুরুদাসপুরের বামনকালো শিকারপুর শাহাপুর গ্রামের পাশে দিয়ে বয়ে চলছে নন্দকুজা নদী। সেখানে আলাদা মাত্রা যোগ করেছে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখির আগমন। পাখির কলকাকলিতে মুখরিত চলনবিলের নদী, খাল ও জলাশয়। পানকৈরি, হরিয়াল, শামুকখোল, বেলেহাঁস, সারস, বুনোহাঁস সহ নানা প্রজাতির পাখিদের কলতান নজর কাটছে সবার। পাখি দেখতে অনেক সুন্দর লাগে, পাখির কিচিমিচি ডাক দেখতে অনেক সুন্দর। শামুককল, বেলেহাঁস এবং ভারই এরকম অনেক পাখি আইছে। আমাদের রাত ভরে অনেক সুন্দর লাগে, কেচাবেচি করে, গাছে যায়। আমাদের এখানে অনেক অতিথি পাখি এসেছে, বা এখানে আমাদের এই আওয়াজ, পাখির কিচিরমিচ, এই শব্দগুলো আমাদের অনেক ভালো লাগে। তবে এ সুযোগে কারেন্ট জাল, ফাঁদ ও এয়ারগান দিয়ে অতিথি পাখি নিধনে মেতে উঠেছে অর্থলোভী অসাধু শিকারীরা, এমন অভিযোগ স্থানীয়দের। পাখি শিকার করে আমাদের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করে ফেলছে। কিছু অসদুপায়ী পাখি শিকারী
পাখি শিকার করতেছে, যার ফলে পাখিগুলা ঠিকভাবে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারতেছে না। অতিথি পাখি রক্ষায় জনসচেতনতায় কাজ করে যাচ্ছেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি। বিল অঞ্চলে সচেতন করছি, বিভিন্ন পাখি শিকারীদের প্রশাসনের মাধ্যমে আমরা বিভিন্ন সাজার আওতা আনছি যাতে চলনবিলের প্রকৃতি এবং পরিবেশ রক্ষা পায়। শুধু বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন প্রয়োগই নয়, জীববৈচিত্র্য রক্ষায় জনসচেতনতা বাড়ানোর বিকল্প নেই জানান পরিবেশ সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।